হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর জন্য আজকে আমি নিয়ে এসেছি ভূগোলের 3য় নম্বর চ্যাপ্টার বাড়িমণ্ডল। আজকে বাড়িমণ্ডলের যে 3য় অধ্যায় রয়েছে সে সমস্ত কিছু আমি টেক্সটে বুঝিয়ে দিব। সাথে সাথে টেক্সটের যত লেখা আছে তার উপরে কত রকমের ছোট বড় প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দিই। দেখো বাড়িমণ্ডল। এখানে প্রথমে রয়েছে বাড়িমণ্ডল। ভূপৃষ্ঠের প্রায় 71.4% জলভাগ, বাকি প্রায় 28.6% স্থলভাগ। পৃথিবীর এই জলরাশিকে এক কথায় বাড়িমণ্ডল বলে। পৃথিবীর মানচিত্র বা গ্লোব দেখলে বোঝা যায় অধিকাংশ জলভাগ দক্ষিণ গোলার্ধে এবং অধিকাংশ স্থলভাগ উত্তর গোলার্ধে অবস্থিত। আবার এই বিশাল জলরাশি কতগুলি সাগর ও মহাসাগরে বিভক্ত হয়ে আছে। বাড়িমণ্ডল 97.2% জল সমুদ্রে রয়েছে। পৃথিবীর 5টি বৃহত্তম মহাসাগরের নাম যথাক্রমে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর ও কুমেরু মহাসাগর। এই মহাসাগরগুলির অন্যতম ভৌগোলিক বৈশিষ্ট্য হল সমুদ্র স্রোত। তাহলে এই ফার্স্ট যে প্যারা রয়েছে সেখান থেকে আমরা অনেক রকমের প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি। প্রথমে যেটা রয়েছে, প্রথমে দেখে নাও, এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে পৃথিবীর কত ভাগ জল এবং কত ভাগ স্থল। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব 71.4% জল এবং 28.6% স্থলভাগ রয়েছে। আরেকটি এখানে প্রশ্ন পেয়ে যাব যে পৃথিবীর কোন গোলার্ধে জল বেশি রয়েছে এবং স্থল বেশি রয়েছে। তাহলে এর উত্তর আমরা পেয়ে যাব যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জল বেশি রয়েছে এবং পৃথিবীর উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি রয়েছে। তাছাড়া বড় প্রশ্ন পেয়ে যাচ্ছি এখানে। তাছাড়া আরেকটি আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে বাড়িমণ্ডলের কত শতাংশ সমুদ্র রয়েছে। এই শর্ট কোশ্চেনের উত্তর হয়ে যাবে বাড়িমণ্ডলের 97.2% জল সমুদ্র রয়েছে। এছাড়া আমরা আরেকটা বড় প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি, পৃথিবীতে কয়টি বৃহত্তম মহাসাগর রয়েছে, যার উত্তরে আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর ও কুমেরু মহাসাগর। চলে যাব আমরা নেক্সট প্যারাতে, সমুদ্র স্রোত। সমুদ্রের জল স্থির থাকে না। নানা কারণে এই জল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এই প্রবাহ সাধারণত নির্দিষ্ট পথে নিয়মিতভাবে হয়ে থাকে। নির্দিষ্ট পথে নিয়ত প্রবাহিত সমুদ্রের জলরাশিকে সমুদ্র স্রোত বলা হয়। তবে এই প্রবাহ খুব ধীরে হয়, তাই সহজেই বোঝা যায় না। পৃথিবীর অন্যান্য গতির মতো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ সৌরশক্তি। একই অবস্থানে সমুদ্রের জলরাশির উঠানামাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। বায়ুর প্রভাবে ঢেউ বা তরঙ্গ সমুদ্রপৃষ্ঠ উঠানামা করে, অর্থাৎ যেখানকার জল সেখানে থাকে, কিন্তু সমুদ্র স্রোতে জল এক জায়গা থেকে অন্যত্র প্রবাহিত হয় এবং তা উপকূল থেকে দূরে মাঝ সমুদ্রে দেখা যায়। তাহলে এখানে দেখো এই প্যারা থেকে আমরা কি প্রশ্ন পেতে পারি। এখানেও আমরা কিছু শর্ট কোশ্চেন পেয়ে যাই। দেখো এখানে প্রথমে রয়েছে যে সমুদ্র স্রোত কাকে বলে। তাহলে এর উত্তর হয়ে যাবে নির্দিষ্ট পথে নিয়ত প্রবাহিত সমুদ্রের জলরাশিকে সমুদ্র স্রোত বলা হয়। আরেকটা আমরা এখানে প্রশ্ন পেয়ে যাই যে সমুদ্র স্রোতের সৃষ্টির প্রধান কারণ কি রয়েছে। তাহলে এর উত্তর আমরা পেয়ে যাব সৌরশক্তি। আরেকটি এখানে প্রশ্ন রয়েছে যে সমুদ্র তরঙ্গ কাকে বলে। তাহলে আমরা পেয়ে যাব একই অবস্থানে সমুদ্রের জলরাশির উঠানামাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। চলো নেক্সট প্রশ্নের দিকে, নেক্সট প্যারার দিকে চলে যাব আমরা। এখানে দেখো সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ। উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোত দুই প্রকারের, যথা উষ্ণ স্রোত ও শীতল স্রোত। উষ্ণ স্রোত নিম্ন অক্ষাংশে
সৌরতাপের কারণে সমুদ্রের জল উষ্ণ এবং হালকা হয়। পৃথিবীর আবর্তনের জন্য এই উষ্ণ জলরাশি উচ্চ অক্ষাংশের শীতল সমুদ্রের দিকে প্রবাহিত হয়। একে উষ্ণ স্রোত বলে, কারণ পারিপার্শ্বিক জলরাশি ও বায়ুর উষ্ণতার তুলনায় উষ্ণ স্রোতের উষ্ণতা বেশি। এই জলরাশি হালকা বলে সমুদ্রের উপর অংশ দিয়ে প্রবাহিত হয়, তাই একে পৃষ্ঠস্রোত বা বহি স্রোতও বলে। যেমন আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত। এখানে দেখো উষ্ণ স্রোতের যে আমরা পড়লাম, এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে, যেরকম সমুদ্র স্রোত কয় প্রকার ও কি কি। তাহলে আমরা উত্তর পেয়ে যাব উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোত দুই প্রকারের হয়, যথা উষ্ণ স্রোত ও শীতল স্রোত। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, উষ্ণ স্রোত কাকে বলে। তাহলে আমরা এর উত্তরটা দিয়ে দিব, নিম্ন অক্ষাংশে অধিক সৌরতাপের কারণে সমুদ্রের জল উষ্ণ এবং হালকা হয়। পৃথিবীর আবর্তনের জন্য এই উষ্ণ জলরাশি উচ্চ অক্ষাংশের শীতল সমুদ্রের দিকে প্রবাহিত হয়, একে উষ্ণ স্রোত বলে। আরেকটা এখানে আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত কাকে বলে। তাহলে এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব উত্তর, পারিপার্শ্বিক জলরাশি ও বায়ুর উষ্ণতার তুলনায় উষ্ণ স্রোতের উষ্ণতা বেশি। এই জলরাশি হালকা বলে সমুদ্রের উপরের অংশ দিয়ে প্রবাহিত হয়, তাই একে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বলে। যেমন আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত ইত্যাদি। চলে যাব শীতল স্রোতের। উচ্চ অক্ষাংশের কম তাপমাত্রার জন্য সমুদ্রের জল শীতল প্রকৃতির হয়। জল শীতল হলে ভারী হয়। এই ভারী ও শীতল জলরাশি নিম্ন অক্ষাংশের উষ্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হলে তাকে শীতল স্রোত বলে। পারিপার্শ্বিক জলরাশি ও বায়ুর তুলনায় এই জলরাশির তাপমাত্রা কম থাকে। শীতল স্রোত ভারী বলে সমুদ্রের নিচের অংশ দিকে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। যেমন আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর স্রোত, কুমিরু স্রোত ইত্যাদি। এখানে আরেকটা আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে শীতল স্রোত কাকে বলে। শীতল স্রোত যদি বলা হয়, তাহলে আমরা লিখে দিব উচ্চ অক্ষাংশের কম তাপমাত্রার জন্য সমুদ্রের জল শীতল প্রকৃতির হয়। জল শীতল হলে ভারী হয়। এই ভারী ও শীতল জলরাশি নিম্ন অক্ষাংশের উষ্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হলে তাকে শীতল স্রোত বলে। আরেকটা আমরা প্রশ্ন পেয়ে যাই যে অন্তঃস্রোতের শীতল স্রোতের কয়েকটি উদাহরণ দাও। যেমন আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর স্রোত ও কুমির স্রোত। চলে যাব নেক্সটে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে প্রথমে আমরা দেখে নেব পৃথিবীর আবর্তন গতি। দেখো, পৃথিবীর আবর্তন গতি সমুদ্র স্রোতের দিক নির্ধারণ করে। ফেলের সূত্র অনুযায়ী সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ও দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত। এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে ফেরেলের সূত্র অনুযায়ী সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হয়। তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। চলে যাব নেক্সটের দিকে, নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। এই বায়ু প্রবাহ সমুদ্রের জলকে ঠেলে নিয়ে যায়। আবার বায়ু প্রবাহের ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সারা বছর উষ্ণ স্রোত প্রবাহিত হয়। আবার মেরু অঞ্চল যখন মেরুদেশ থেকে শীতল ও ভারী স্রোত ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ভারত মহাসাগরে ঋতুভিত্তিক মৌসুমী বায়ুর সমুদ্র স্রোত চালনা করে। পশ্চিম বায়ু প্রবাহিত স্থানে সমুদ্র স্রোত পশ্চিম দিকে পূর্বে প্রবাহিত হয়। উষ্ণতার তারতম্য। সমুদ্র স্রোত সৃষ্টি কারণের মধ্যে উষ্ণতার তারতম্য আরেকটি টপিক রয়েছে। দেখো, নিরক্ষীয় অঞ্চলে অধিক উষ্ণতার কারণে সমুদ্র জলে ঘনত্ব কম অর্থাৎ হালকা হয়। অপরদিকে মেরু অঞ্চল শীতল বলে সমুদ্র জলে ঘনত্ব বেশি অর্থাৎ ভারী হয়। ফলে মেরু অঞ্চলে ভারী জল অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে এবং নিরক্ষীয় অঞ্চলের হালকা জলে বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
তারপরে রয়েছে লবণের তারতম্য, লবণতার তারতম্য। সমুদ্র জলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণ লবণ দ্রবীভূত থাকে। লবণের এই তারতম্য সমুদ্র স্রোতকে উষ্ণতার মতো নিয়ন্ত্রণ করে। নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে জলের লবণতা কম হওয়ায় সমুদ্রের জল হালকা হয় এবং সমুদ্র স্রোত বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। আবার এই ক্রান্তীয় অঞ্চলে লবণতা বেশি হওয়ায় জল ভারী হয় এবং অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে যাই যে নিরক্ষীয় ও মেরুবৃত্তীয় প্রদেশ অঞ্চলে বহিঃস্রোত প্রবাহিত হবার কারণ কি? তাহলে উত্তরটা পেয়ে যাব যে নিরক্ষীয় ও মেরুবৃত্তীয় প্রদেশীয় অঞ্চলে জলের লবণতা কম হওয়ায় সমুদ্রের জল হালকা হয় এবং সমুদ্র স্রোত বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। আবার আরেকটা প্রশ্ন এখানে আমরা পেয়ে যাব ক্রান্তীয় অঞ্চলে অন্তঃস্রোত প্রবাহিত হওয়ার কারণ। তাহলে আমরা পেয়ে যাব উত্তরটা যে দুই ক্রান্তীয় অঞ্চলে লবণতা বেশি ভারী হয়, লবণতা বেশি হওয়ার জল ভারী হয় এবং অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তারপরে পয়েন্ট একটা রয়েছে সমুদ্র জলের ঘনত্ব। বিভিন্ন ভৌত ধর্মের উত্তাপ, বৃষ্টিপাত, লবণতা, তুষার গলা জল ইত্যাদি জন্য সমুদ্র জলের ঘনত্ব সব জায়গায় সমান নয়। ঘনত্বেরই তারতম্যের জন্য বেশি ঘনত্বের জল নিচের দিকে নেমে যায় এবং কম ঘনত্বের জল উপর দিকে উঠে আসে। এভাবে স্রোত আকারে জলের প্রবাহ বজায় থাকে যতক্ষণ না ঘনত্ব সমান হয়। আবার নিম্ন অক্ষাংশের বাষ্পীভবনের হার বেশি বলে জলের ঘনত্ব বাড়ে। অপরদিকে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা নদীর মিষ্টি জলের যোগানের স্থানে জলের ঘনত্ব কম হয়। এই দুই অঞ্চল কাছাকাছি অবস্থিত হলে স্রোতের সৃষ্টি হয়। বরফের গলন। সমুদ্র স্রোত সৃষ্টি হবার আরেকটি পয়েন্ট হয়ে গেল বরফের গলন। উচ্চ অক্ষাংশে তুষার গলনের ফলে সমুদ্রে মিষ্টি জলের যোগান বাড়লে স্থানীয়ভাবে জলতল বাড়ে ও তুষার গলা জল লবণতা কমিয়ে দেয়। জল হালকা হয়ে উপরের স্তরে থাকে, ফলে উচ্চ সমুদ্রতল থেকে জল স্বাভাবিকভাবে নিম্নতলযুক্ত সমুদ্রের দিকে এগোয়। এভাবে উচ্চ অক্ষাংশে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট দেখব উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি অনেক সময় সমুদ্র স্রোতের দিক পরিবর্তন করে। যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের পূর্ব উপকূলে ধাক্কা খেয়ে দুভাগে বিভক্ত হয়। একটি শাখা ব্রাজিল স্রোত আর একটি শাখা নিরক্ষর রেখা অতিক্রম করে ক্যারিবিয়ান স্রোতে নামে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। আরেকটি পয়েন্ট হয়ে গেল ঋতুভিত্তিক তারতম্য। ঋতু অনুযায়ী সমুদ্র স্রোতের দিক ও গতির তারতম্য হয়, কারণ ঋতু পরিবর্তনে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন হয়। উচ্চ তাপমাত্রায় জল আয়তনে বাড়ে এবং স্থানীয়ভাবে সমুদ্র জলতলের উচ্চতা বাড়ে। আবার বৃষ্টিপাতে জলতল বাড়ে, তখন স্বাভাবিকভাবে নিম্নতলযুক্ত সমুদ্রের দিকে এই জল স্রোতরূপে এগিয়ে। আবার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর গতিপথ ও সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা যে প্যারাগুলো পড়লাম তার থেকে শর্ট কোশ্চেনগুলো কিছু আমরা পেয়ে যাচ্ছি, সাথে সাথে এখানে একটা ব্রড কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি এবং খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কি পেয়ে যাচ্ছি যে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ। পরীক্ষার মধ্যে আসতেই পারে যে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করো। সেক্ষেত্রে তোমরা যে পয়েন্ট বাইজ করে পৃথিবীর আবর্তন, তারপর রয়েছে উষ্ণতার তারতম্য, লবণতার তারতম্য, সমুদ্র জলের ঘনত্ব ও উপকূলের আকৃতি, ঋতুভিত্তিক তারতম্য, এগুলো পয়েন্ট দিয়ে তোমরা তার অ্যান্সার দিয়ে দিতে পারো। এখানে রয়েছে মোট 8টি পয়েন্ট, তোমরা তোমাদের হিসাবে সেগুলি পড়ে নিতে পারো এবং এইটি বড় কোশ্চেনের মধ্যে পড়ে যাবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। হিম প্রাচীর, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে যাবে। সমুদ্র জলে তাপমাত্রা, লবণতা, ঘনত্ব সর্বত্র সমান নয়। সেজন্য পাশাপাশি দুটি ভিন্ন ধর্মের স্রোত প্রবাহিত হলে তাদের মধ্যে এক সুস্পষ্ট বিভাজন দেখা যায়। একে হিমপ্রাচীর বলে। যেমন আটলান্টিক মহাসাগরের শীতল ল্যাব্রাডার স্রোতের গাঢ় সবুজ জলের পাশ দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোতে নীল জল প্রবাহিত হলে সীমারেখা স্পষ্ট হয় ও
হিমপ্রাচীর তৈরি হয়। হিমপ্রাচীর সম্পর্কে লেখা আছে, এখানে আমরা দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছি। একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে হিমপ্রাচীর কাকে বলে, তাহলে তোমরা লিখে দিতে পারো সমুদ্রের জলের তাপমাত্রা, লবণতা, ঘনত্ব সর্বত্র সমান নয়, সেজন্য পাশাপাশি দুটি ভিন্ন ধর্মের স্রোত প্রবাহিত হলে তাদের মধ্যে এক সুস্পষ্ট বিভাজন রেখা দেখা যায়, একে হিমপ্রাচীর বলে। এবং আরেকটা প্রশ্ন এখানে হয়ে যাবে যে হিমপ্রাচীর কিভাবে সৃষ্টি হয়, কারণটি লেখো। তাহলে সেক্ষেত্রে তোমরা এই পুরোটাই লিখে দিতে পারো। এদিকে চলে যাব সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য রয়েছে এখানে অনেকগুলো। যেরকম সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টা পয়েন্ট রয়েছে। দেখো কি কি আছে দেখনি। সমুদ্র স্রোত অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। অগভীর সমুদ্রে এর গতি সেকেন্ডের 1 থেকে 1.5 মিটার এবং অগভীর সমুদ্রের গতি সেকেন্ডে 2 থেকে 2.5 মিটার। 2 নম্বর পয়েন্টে রয়েছে সমুদ্র স্রোত উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে বহিঃস্রোত রূপে এবং শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। 3 নম্বর পয়েন্ট রয়েছে সমুদ্র স্রোত যেদিক যায় সেদিক অনুযায়ী এর নামকরণ হয়। নিয়ত বায়ু। 4 নম্বর রয়েছে নিয়ত বায়ুর মতো সমুদ্র স্রোত সরাসরি উত্তর থেকে দক্ষিণে কিংবা দক্ষিণ থেকে উত্তরে যায় না। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। নেক্সট দেখব জায়র ও শৈবাল সাগর। এখানে দেখো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মহাদেশগুলির অবস্থানের কারণে কখনো কখনো সমুদ্র স্রোতের এক চক্রাকার বিশাল আবর্তন তৈরি হয়ে একে বলে জায়র। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে জায়র কাকে বলে। তাহলে আমরা লিখে দিতে পারি আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মহাদেশগুলির অবস্থানের কারণে কখনো কখনো সমুদ্র স্রোতের এক চক্রাকার বিশাল আবর্তন তৈরি হয়ে একে জায়র বলে। প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা ও উদ্ভিদ এই স্রোতহীন শান্ত আবর্তনের মাঝে জন্মায়, যে শৈবাল সাগর সারগাসো সমুদ্র নামে পরিচিত। উত্তর আটলান্টিক মহাসাগর, উপসাগরীয় ও উত্তর নিরক্ষীয় স্রোতের মাঝে এরূপ এক বিশাল শৈবাল সাগর তৈরি হয়েছে। তাহলে এখানে আরেকটা আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে সারগাসো কাকে বলে। তাহলে এর উত্তরে আমরা লিখে দিতে পারি প্রচুর পরিমাণ শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদ এই স্রোতহীন শান্ত আবর্তনের মাঝে জন্মায়, যা শৈবাল সাগর বা সাগর গাসো সমুদ্র নামে পরিচিত। নেক্সটে চলে যাব। এখানে দেখো খুব ছকের মধ্যে রয়েছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত। স্বভাবতে আমরা এখানে বুঝে নিব যে এটা তোমার দুটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা সমুদ্র তরঙ্গ, এখানে আমরা যে কোশ্চেনটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এখানে দেখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত। সমুদ্র তরঙ্গের মধ্যে আমরা দেখব বায়ু প্রবাহে সমুদ্র পৃষ্ঠে জলরাশি এক স্থানে উঠানামাকে সমুদ্র তরঙ্গ বলে এবং নিয়ত বায়ু প্রবাহ পৃথিবীর আবর্তনজনিত কারণে সমুদ্র জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে সমুদ্র স্রোত বলে। স্থানীয় বাতাসের দিক ও গতিবেগ এবং সমুদ্রের গভীরতা প্রধান নিয়ন্ত্রক এবং নিয়ত বায়ু প্রবাহ পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্বের তারতম্য ইত্যাদি হলো সমুদ্রের স্রোতের নিয়ন্ত্রণ। জলরাশি উলম্ব স্থানান্তর ঘটে, জলরাশি অনুভূমিক স্থানান্তরণ ঘটে। সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে লক্ষণীয়, মাঝ সমুদ্রে প্রায় নেই বললেই চলে। সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় না, উপকূল থেকে দূরে বা গভীর সমুদ্রে লক্ষণীয়। উপকূলীয় ভূমির উপর গঠনে প্রভাব বিস্তার করে, উপকূলীয় জলবায়ু নির্ভর করে স্রোতের প্রকৃতির উপর। তাহলে নেক্সট প্যারার আগে যাওয়ার আগে আমরা বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি দিয়ে রাখো, যাতে সমস্ত রকমের নোটসের যে নোটিফিকেশানগুলো তোমরা আগে পেয়ে যাবে। তাহলে নেক্সটে আমরা চলে যাচ্ছি। দেখো সমুদ্র স্রোতের প্রভাব। এই পয়েন্টটা পড়ে প্রথমে আমরা একটা বড় প্রশ্ন পেয়ে যাচ্ছি যে সমুদ্র স্রোত
স্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা বড় প্রশ্ন। তারপরে যখন আমরা ধাপে ধাপে এখানে পড়ব পয়েন্টগুলি, তখন অনেক রকমের শর্ট কোশ্চেনগুলো আমরা এই প্যারাগুলো থেকে পেয়ে যাব। তাহলে প্রথমে তোমরা লিখে রাখো সমুদ্র স্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করো, এবং এর পয়েন্টগুলো রয়েছে মগ্নচড়া সৃষ্টির উপর প্রভাব, উপকূলের জলবায়ুর উপর প্রভাব, জলবায়ুর পরিবর্তন, আর রয়েছে অন্যান্য প্রভাব। তাহলে ফার্স্টে আমরা দেখে নিব মগ্নচড়া সৃষ্টির উপর প্রভাব। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে উচ্চ অক্ষাংশ থেকে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের প্রভাবে গলতে শুরু করে, ফলে হিমশৈলের সঙ্গে ভেসে আসা শিলাখণ্ড, নুড়ি ও অন্যান্য আবর্জনা গলে গিয়ে সমুদ্র সঞ্চিত হয়ে যে অগভীর নিম্নজিত উচ্চভূমি সৃষ্টি করে তা মগ্নচড়া নামে পরিচিত। আটলান্টিক মহাসাগর সবচেয়ে বেশি মগ্নচড়া দেখা যায়। এখানকার কয়েকটি বিখ্যাত মগ্নচড়া হলো নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক ইত্যাদি। বাণিজ্যিক গুরুত্ব: মগ্নচড়াগুলি স্থলভাগ বাহিত প্রচুর জৈব ও অজৈব পদার্থের সঞ্চয় হয়। এইগুলি প্লাঙ্কটনের প্রধান খাদ্য, এবং এই প্লাঙ্কটনগুলি মাছের প্রধান খাদ্য, ফলে এখানে মাছের ঝাঁক বেশি থাকে। এজন্য মগ্নচড়াগুলি বাণিজ্যিকভাবে মৎস্যক্ষেত্র রূপেও গড়ে উঠেছে। তাহলে আমরা এখানে একটা বড় কোশ্চেন পেয়ে যাচ্ছি যে মগ্নচড়া কাকে বলে এবং এর বাণিজ্যিক গুরুত্ব কী। তাহলে এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে পুরো প্যারাটা লিখে দিতে হবে। এছাড়া রয়েছে শর্ট কোশ্চেনগুলো, যেরকম মগ্নচড়া কাকে বলে যদি বলা হয়, তাহলে আমরা উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে উচ্চ অক্ষাংশ থেকে ভেসে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের প্রভাবে গলতে শুরু করে, ফলে হিমশৈলের সঙ্গে ভেসে আসা শিলাখণ্ড, নুড়ি ও অন্যান্য আবর্জনা গলে গিয়ে সমুদ্র সঞ্চিত হয়ে যে অগভীর নিম্নজিত উচ্চভূমি সৃষ্টি করে তা মগ্নচড়া নামে পরিচিত। এটা হলো মগ্নচড়া কাকে বলে। এবং এর সাথে আর একটা শর্ট কোশ্চেন পেয়ে যায় যে কোন মহাসাগরে সবথেকে বেশি মগ্নচড়া দেখা যায়। তাহলে এর উত্তরে আমরা পেয়ে যাব আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি মগ্নচড়া দেখা যায়। আচ্ছা, আরেকটা রয়েছে প্রশ্ন এখানে, বিখ্যাত কয়েকটি মগ্নচড়ার উদাহরণ দাও। তাহলে আমরা পেয়ে যাব নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক ইত্যাদি। আরেকটা রয়েছে মাছের প্রধান খাদ্য কী। তাহলে এর উত্তর আমরা পেয়ে যাব প্লাঙ্কটন। এবং প্লাঙ্কটনের যদি আর একটা প্রশ্ন এখানে আছে, প্লাঙ্কটনের প্রধান খাদ্য কী। তাহলে জৈব অজৈব পদার্থ। চলো নেক্সট প্যারার দিকে চলে যাই আমরা। উপকূলের জলবায়ুর উপর প্রভাব। উপকূলের জলবায়ুর উপর প্রভাব: সমুদ্র স্রোত কোনো দেশের উপকূলীয় জলবায়ুকে প্রভাবিত করে। যেমন ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোত শীতকালে উপকূলকে উষ্ণ রাখে। আবার শীতল লাব্রাডর স্রোত লাব্রাডর উপকূলকে বছরের 9 মাস তুষার আবৃত রাখে। 2 নম্বর, শীতল উষ্ণ স্রোতের মিলনস্থলে ঝড় ও কুয়াশার সৃষ্টি হয়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতের মিলনে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ের সৃষ্টি। উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টি হয়। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি, যেমন এই যে 2 নম্বর পয়েন্ট রয়েছে, উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতের মিলনে কী সৃষ্টি হয়। তাহলে আমরা উত্তরে পেয়ে যাব যে এদের মিলনে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ের সৃষ্টি হয়। বা আর একটি প্রশ্ন এটা হয়তো ঘুরিয়ে দিতে পারে যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন ও কুয়াশা ও ঝড়ের সৃষ্টির কারণ কী। তাহলে আমরা এর উত্তর দিয়ে দিব উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোতের মিলনে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ের সৃষ্টি হয়। নেক্সট পয়েন্টের দিকে চলে যাবে, জলবায়ুর পরিবর্তন। সমুদ্র স্রোতের উপর জলবায়ুর পরিবর্তন অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে।
কখনো কখনো শীতল স্রোতের স্থানে উষ্ণ স্রোতের আগমন ঘটলে কিংবা এর বিপরীত ঘটনা ঘটলে তার উল্লেখযোগ্য প্রভাব পড়ে বিশ্বের জলবায়ুর উপর। যেমন প্রশান্ত মহাসাগরের শীতল কুমেরু স্রোতের একটি শাখা হ্যামবোল্ড স্রোত নামে দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েটরের উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত। এরূপ অবস্থায় ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু কোনো কোনো বছর ডিসেম্বর মাসে শীতল হ্যামবোল্ড স্রোতের জায়গায় দুর্বল উষ্ণ স্রোতের আবির্ভাব ঘটে, যা ইকুয়েডর পেরু উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এই অঞ্চলের সমুদ্র স্রোতে এরূপ পরিবর্তন ও সেই সঙ্গে বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন ঘটনাকে এল নিনো বলে। এর প্রভাবে পেরু চিলি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ও বন্যা হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মধ্য আমেরিকা শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তাহলে আমরা এখানে দেখো একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে এল নিনো কাকে বলে এবং এর প্রভাবে কী হয়ে থাকে। তাহলে এখানে আমরা উত্তর দিয়ে দিব সমুদ্র স্রোতে এরূপ সমুদ্র স্রোতের পরিবর্তন ও সেই সঙ্গে বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তন ঘটনাকে এল নিনো বলে এবং এর প্রভাবে প্রচুর পেরু চিলি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ও বন্যা হয়ে থাকে। নেক্সট, অন্যান্য প্রভাব। এখানে অন্যান্য প্রভাবের মধ্যে দেখে নাও, সমুদ্র স্রোত নৌকা চলাচল সাহায্য করে। আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরের স্রোতকে অনুসরণ করে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে। শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক থাকে, ফলে বৃষ্টি হয় না। অপরদিকে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু আর্দ্র হয়, ফলে বৃষ্টিপাত ঘটায়। যেমন উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে জাপানের উপকূলে বৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল উষ্ণ স্রোত শীতল আবহাওয়া বন্দরগুলিকে বরফ মুক্ত করে। যেমন নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে বরফ মুক্ত করে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। তাহলে আজকে এইটুকুই। এটা আমার পার্ট 1 থাকলো এই চ্যাপ্টার। পার্ট 2 এর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, শীঘ্রই তোমরা পার্ট 2 এর পেয়ে যাবে। তাহলে বাই বাই।